এবার দেখেন তো শোনা যায় কিনা। শুনতে পাচ্ছেন কিনা এবার একটু জানান তো। দেখেন, জানেন না নেট আজকে সকালবেলা আবার কি ঝামেলা শুরু। আচ্ছা দেখেন, যেটা বলতেছিলাম, যে এখানে বলা হচ্ছে যে মানে দুইটা ক্লাসরুম আছে, যার একটা ক্লাসরুমের 2/3 আসন পূর্ণ করা আছে, আর অপর একটা ক্লাসরুমের আপনার 3/4 আসন পূর্ণ আছে। তো এই দুইটা ক্লাসরুমের সকল ছাত্রছাত্রীকে নিয়ে যদি আপনি তৃতীয় আরেকটা ক্লাসরুমে বসায় দেন, যেইটার ধারণ ক্ষমতা, অর্থাৎ তৃতীয় ক্লাসরুমের ধারণ ক্ষমতা হচ্ছে প্রথম ক্লাসরুম এবং দ্বিতীয় ক্লাসরুম এর যে টোটাল ধারণ ক্ষমতা তার সমান, ঠিক আছে? তো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে এই দুইটা ক্লাসের সকল ছাত্রছাত্রীকে যদি আমি তৃতীয় একটা ক্লাসে বসায় দেই, তাহলে তৃতীয় ক্লাসের আসন সংখ্যার কত অংশ পূর্ণ আছে বা পূর্ণ হবে, এটা বের করতে হবে, ঠিক আছে? তো এখানে আমরা দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি। একটা হচ্ছে 2/3, আর একটা হচ্ছে 3/4, ঠিক আছে? এবং প্রশ্নে এটা আমাদেরকে বলে দিছে যে প্রথম ক্লাসরুমের ধারণ ক্ষমতা যতটুকু, দ্বিতীয় ক্লাসরুমের ধারণ ক্ষমতা হবে তার দ্বিগুণ। তাহলে আমাকে এমনভাবে সংখ্যাগুলো ধরতে হবে যাতে করে আমি, দেখেন এখানে আমরা ফ্র্যাকশনে সাধারণত যে কাজটা করি, এই যে দুইটা ফ্র্যাকশনের যে ডিনোমিনেটর দেখা যাচ্ছে এখানে, একটা হচ্ছে 3 আর একটা হচ্ছে 4। এই 3 এবং 4 এই দুইটার লসাগু করব ফার্স্টে। ফার্স্টে লসাগু করলে 3 আর 4-এর লসাগু কত? আপনি বলবেন যে 12। তার মানে প্রথম ক্লাসরুমের ধারণ ক্ষমতা বা প্রথম ক্লাসরুমের আসন সংখ্যা যদি আপনি 12টা ধরেন, তাহলে দ্বিতীয় ক্লাসরুমের আসন সংখ্যা আপনাকে কত ধরতে হবে? প্রশ্নে যেহেতু বলেই দিছে যে প্রথমটার দ্বিগুণ হবে, তার মানে দ্বিতীয় ক্লাসরুমের ধারণ ক্ষমতা হবে 12-র দ্বিগুণ, অর্থাৎ 24। আর তৃতীয় যে ক্লাসরুমটা আছে, এই তৃতীয় ক্লাসরুমের ধারণ ক্ষমতা কতটুকু হবে? ওই যে প্রশ্নে বলে দিছে যে প্রথম ক্লাসরুমের ধারণ ক্ষমতা যতটুকু এবং দ্বিতীয় ক্লাসরুমের ধারণ ক্ষমতা যতটুকু, এই দুইটা যোগ করে দিলে আমরা তৃতীয় ক্লাসের ধারণ ক্ষমতা কত পাবো? 24 × 12 = 36 পাবো, ঠিক আছে? তো এই যে প্রথম ক্লাসরুম, এই প্রথম ক্লাসরুমের 2/3 আসন পূর্ণ করা আছে। তো 12-র 2/3 কত? আপনি বলবেন যে 8। তার মানে 12টা আসনের মধ্যে 8টা আসন পূর্ণ আছে। আবার এই দ্বিতীয় ক্লাসরুমের 3/4 আসন পূর্ণ আছে। তাহলে এই যে 24, এই 24-এর 3/4 কত? আপনি বলবেন যে 18। তার মানে 18টা আসন পূর্ণ করা আছে। এখন এই যে প্রথম ক্লাসরুমে 8টা আসন পূর্ণ আছে, দ্বিতীয় ক্লাসরুমে 18টা আসন পূর্ণ আছে, এই দুই ক্লাসরুমের ছাত্রছাত্রীকে, অর্থাৎ এই 8 জন আর 18 জন, টোটাল কত? 26 জন। এই 26 জনকে নিয়ে যদি আমি তৃতীয় ক্লাসরুমে বসায় দেই, তাহলে তৃতীয় ক্লাসরুমের আসন সংখ্যার কত অংশ পূর্ণ থাকবে বা পূর্ণ হবে? তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে তৃতীয় ক্লাসের আসন সংখ্যা কত? 36। তাহলে 36টা আসনের মধ্যে 26টা আসন কি আছে? পূর্ণ আছে। তাহলে তৃতীয় ক্লাসের আসন সংখ্যার কত অংশ পূর্ণ থাকবে? আপনি বলবেন যে ভাই 26 আর 36কে একটু ছোট করে দেন। 2 দিয়ে ভাগ করে দিলে এখানে কত হবে? 13 হবে। 2 দিয়ে ভাগ করে দিলে এখানে কত হবে? 18 হবে। তার মানে তৃতীয় ক্লাসরুমের 13/18 অংশ আসন আমার কি করা আছে? পূর্ণ করা আছে। বোঝা গেছে ভাই? বুঝতে পারছেন বিষয়টা? মানে প্রশ্নটা একটু লেংদি, ঠিক আছে? তাছাড়া সমাধান সহজ।
2 নম্বরে চলে যান। দেখেন 2 কি বলা হচ্ছে, সারা নিডস টু মেক এ কেক অ্যান্ড সাম কুকিজ। দিস কেক রিকোয়ার্স 3/8 কাপ অফ সুগার অ্যান্ড দ্য কুকিজ রিকোয়ার 3/5 কাপ অফ সুগার। সারা হ্যাজ 15/16 কাপ অফ সুগার। ডাজ শি হ্যাজ এনাফ সুগার আর হাউ মাচ মোর ডাজ শি নিড? বলতেছে যে সারা নামের একটা মেয়ে একটা কেক বানাবে আর কিছু কুকিজ বা বিস্কিট বানাবে। তো বলতেছে যে কুকিজ বানানোর জন্য, সরি, কেক বানানোর জন্য 3/8 বা 3/8 কাপ চিনির দরকার, আর কুকিজ বানানোর জন্য 3/5 কাপ চিনির দরকার। তো বলতেছে যে সারার কাছে 15/16 কাপ চিনি আছে, তাহলে তার কাছে কি এই কুকিজ আর কেক বানানোর জন্য যথেষ্ট চিনি আছে? যদি না থাকে তাহলে আরো কত বেশি চিনির দরকার? তখন আপনি আমাকে বলবেন যে ভাইয়া আমরা একটু হিসাব করে দেখি যে তার আসলে টোটাল কত পরিমাণ চিনির দরকার। তাহলে আপনি বলবেন যে ভাইয়া কেক বানাইতে আর হইতেছে কুকিজ বানাইতে সারার টোটাল চিনির দরকার কত? কেক বানাইতে লাগবে এই যে 3/8, কুকিজ বানাইতে লাগবে 3/5। তাহলে টোটাল কত চিনির দরকার? আপনি বলবেন যে এটা যোগ করে দেন। যোগ করে দিলে এখানে পাবো 40, এখানে পেয়ে যাব 15, এখানে পেয়ে যাব 24। তাহলে 24 5 29, 10 39, 39/40 কাপ চিনির দরকার। ঠিক আছে, এই কেক আর কুকিজ বানাইতে কত চিনির দরকার? 39/40। কিন্তু সারার কাছে চিনি আছে কতটুকু? আপনি বলবেন যে 15/16। তাহলে দেখেই বোঝা যাচ্ছে যে ভাই এই অংশটুকু মানে চিনির পরিমাণ আমার কি আছে? কম আছে না? চিনির পরিমাণ আমার কি আছে এখানে? কম আছে, মানে চিনি লাগবে আমার 39/40 কাপ চিনি লাগবে, আর চিনি আছে কত? 15/16 কাপ। তাহলে কতটুকু চিনি আরো বেশি লাগবে? কতটুকু চিনি চিনি বেশি লাগবে? সো এটা বের করার জন্য আমরা যে কাজটা করতে পারি যে ভাই আমার আরো চিনির দরকার যেটা, সেটা বের করার জন্য আমরা এই যে 39/40 কাপ, মানে আমার দরকার হচ্ছে 39/40 কাপ, আমার কাছে আছে কত? এই যে 15/16 কাপ, এটা বাদ দিয়ে দেব। 40 16 লসাগু কত? 40 আর 16 লসাগু দেখেন 80। 80 হবে, কারণ 40 দিয়ে 80-কে ভাগ করা যায়, 16 দিয়ে 80-কে ভাগ করা যায়। সো এখানে লসাগু যদি 80 হয়, 40 দুগুণ 80, 39 দুগুণ 78, মাইনাস 5 16 80, 5 কত? 75। তাহলে কত চিনির দরকার? 78 থেকে 75 বাদ দিলে 3, এই যে নিচে কত? এই যে 80। তার মানে 3/80 কাপ চিনির দরকার। এই যে অপশন সিতে উত্তর দেওয়া আছে যে শি নিডস 3/80 কাপ অফ সুগার, মানে সারার এখনো 3/80 কাপ চিনির প্রয়োজন। 3/80 কাপ। পরেরটাতে চলে যান, 3 নাম্বার। দেখেন 3-এ কি বলা হচ্ছে যে a store has 5 shelves and average weekly sale is টাকা 30,000. Shelf 1 accounted for 1/4 of the store's average weekly sales, and shelves 2 and 3 each accounted for 2/3 as much as shelf 1. The shelf 4 alone accounted for as much as shelf 1, and then which of the following could have been the average weekly sales of shelf 5 for the store? বলতেছে মানে ধরে নেন, জাস্ট বোঝার জন্য বলতেছি যে একটা দোকানে 5টা শেলফ আছে, তো ওই দোকানের এভারেজ উইকলি সেল হচ্ছে 30,000 টাকা। বলতেছে যে শেলফ 1 থেকে কত টাকার জিনিস বিক্রি হবে? বলতেছে যে ওই দোকানের সপ্তাহে গড়ে যত টাকার জিনিস বিক্রি হয়
তার 1/4 টাকার জিনিস বিক্রি হবে শেলফ 1 থেকে। তার মানে শেলফ 1 থেকে বিক্রি হবে কত? এই যে দোকানের টোটাল বিক্রি কত, 30,000 টাকা, এই 30,000-এর 1/4 বিক্রি হবে শেলফ 1 থেকে। 30-এর 1/4 কত? আপনি বলবেন যে ভাইয়া 7,500 টাকা। ঠিক আছে, এখন আসেন শেলফ 2 থেকে কত বিক্রি হবে। শেলফ 2 আর শেলফ 3 থেকে এই যে বলে দিছে যে অ্যান্ড শেলফস 2 and 3 ইচ অ্যাকাউন্টেড ফর 2/3 অ্যাজ মাচ অ্যাজ শেলফ 1। বলতেছে যে শেলফ 1 থেকে যত টাকার জিনিস বিক্রি হয় তার 2/3 টাকার জিনিস বিক্রি হবে শেলফ 2 আর শেলফ 3 থেকে। তাহলে এই যে 7500, এই 7500-র 2/3 কত? 3×25 = 75, 25×2 = 50, অর্থাৎ 5,000 টাকার জিনিস বিক্রি হবে শেলফ 2 থেকে। শেলফ 3 থেকেও সেম, এই যে শেলফ 1 থেকে 7,500 টাকার জিনিস বিক্রি হয়েছে, যার 2/3 টাকার জিনিস বিক্রি হবে শেলফ 3 থেকে। তাহলে 75-এর 2/3 মানে হচ্ছে 25, 25×2 কত? 50, অর্থাৎ 5,000 টাকার জিনিস বিক্রি হবে। 5,000 টাকার জিনিস বিক্রি হবে। ঠিক আছে, তারপরে বলা হচ্ছে যে দ্য শেলফ 4 অ্যালোন অ্যাকাউন্টেড ফর অ্যাজ মাচ অ্যাজ শেলফ 1। বলতেছে যে শেলফ 4 থেকে কত টাকার জিনিস বিক্রি হবে। বলা হচ্ছে যে শেলফ 1 থেকে যত টাকার জিনিস বিক্রি হয়েছে ঠিক তত টাকা। তো শেলফ 1 থেকে বিক্রি হয়েছে 7,500 টাকার, তার মানে শেলফ 4 থেকেও 7,500 টাকার জিনিস বিক্রি হবে। এখন আমাদের কাছে ওরা জিজ্ঞাসা করছে যে তাহলে শেলফ 5 থেকে কত টাকার জিনিস আপনি বিক্রি করবেন। আপনার টোটাল বিক্রি কত? আপনার টোটাল উইকলি সেল হচ্ছে 30,000 টাকা। এই 30,000 টাকার মধ্যে এই 4টা শেলফ থেকে আপনি কত টাকার জিনিস বিক্রি করছেন? 7.5 আর 7.5 কত? 15,000। 15,000 আর 10,000 কত? 25,000। তার মানে 30,000-এর ভিতরে 25,000 টাকার জিনিস বিক্রি করছেন এই 4টা শেলফ থেকে। তাহলে বাদ বাকি যে 5 নাম্বার শেলফ থাকে এখান থেকে আপনি কত টাকার জিনিস বিক্রি করবেন? 30,000 থেকে 25,000 বাদ দিয়ে দেন, তাহলে উত্তর পেয়ে যাবেন যে 5,000 টাকার আমি জিনিস বিক্রি করব শেলফ 5 থেকে। অপশন এ উত্তর। বোঝা যাইতেছে? বুঝতে পারতেছেন? কমেন্টও তো আমি দেখতে পারি না। 4 নম্বরে চলে যান। দেখেন 4 নম্বরে কি বলা হচ্ছে যে রেট অফ কল ইচ টাকা 4.5 পার মিনিট ফর অল আউটগোয়িং অ্যান্ড টাকা 2.5 ফর অল ইনকামিং ফ্রম অ্যান্ড টু মাই মোবাইল টেলিফোন। ফাইন্ড দ্য চার্জ if I made 13 calls, 7 for 3 minutes and 6 for 2 minutes, and received 12 calls, 5 for 5 minutes and 7 for 4 minutes. খেয়াল করে দেখেন এখানে যদি আমরা আউটগোয়িং কলের হিসাব করি যে আউটগোয়িং কলে আমার টোটাল কস্ট কত, তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আউটগোয়িংয়ে আমি 13টা কল করছি 7টা 3 মিনিটের। 7টা কল করছি 3 মিনিটের, তার মানে টোটাল মিনিট কত? 7বার কল করছি, প্রত্যেকটা কলের ডিউরেশন 3 মিনিট করে হলে 3×7 = 21। প্রত্যেক মিনিটে আমার কত টাকা করে কাটবে আউটগোয়িংয়ে? বলেই দিচ্ছে যে 4.5 টাকা কাটবে। তাহলে এই যে গুণন হচ্ছে 4.5 প্লাস আরও 6টা কল করছি, যেই প্রত্যেকটা কলের ডিউরেশন 2 মিনিট করে। তাহলে 6টা কল, প্রত্যেকটা কলের ডিউরেশন 2 মিনিট করে যদি হয়, আমার প্রতি মিনিটের কস্ট কত? এই যে 4.5 টাকা। ঠিক আছে, এটা হচ্ছে আউটগোয়িংয়ের হিসাব। এরপর আসেন আমরা যদি ইনকামিং কলের হিসাব করি, তাহলে বলতেছে যে ইনকামিং 12টা কল আসছে, যার ভিতরে 5টা কল আসছে, প্রত্যেকটা কলের ডিউরেশন 5 মিনিট করে। ইনকামিং কলের চার্জ কত? এই যে 2.5 টাকা। ঠিক আছে, তারপরে বাদ বাকি আরও 7টা কল আসছে, প্রত্যেকটা কলের ডিউরেশন যদি 3 মিনিট করে হয় এবং কস্ট যদি 2.5 টাকা হয়, তাহলে দেখেন আমাকে বলতেছে যে আউটগোয়িং আর ইনকামিং মিলে টোটাল আমার খরচ কত হবে।
তাহলে 3 7 21, 21-এর সাথে 4.5-কে গুণ করে দেন। 21-এর সাথে যদি আমরা 4.5-কে গুণ করে দেই তাহলে পাবো 94 টাকা 50 পয়সা। আর এখানে হচ্ছে 4.5 দোকানো 9, 9 6 নং 54, তাহলে 94.5 আর 54 মিলে হচ্ছে 148.50 পয়সা। এখানে আউটগোয়িং কলে খরচ হচ্ছে 148 টাকা 50 পয়সা। আর ইনকামিং কলে খরচ কত? 5 5 25, 25 25 625, তার মানে এক ঘর পরে দশমিক আছে, তার মানে হচ্ছে 62.5। আর এখানে হচ্ছে 3 7 21, 21 আর 25 মানে হচ্ছে 525, এক ঘর পরে দশমিক আছে, তার মানে হচ্ছে 52.5। তাহলে 62.5 আর হচ্ছে 52.5, তাহলে টোটাল কস্ট হচ্ছে আপনার 115 টাকার মতো। এখানে 5 মিনিট না, 5 মিনিট 5টা কল, 5 5 25, তাহলে 25 × 2.5, 62.5 ঠিকই আছে। আর এখানে 7 মিনিট, দেখেন এখানে ভুল করছে, 4 মিনিট করে প্রত্যেকটা ডিউরেশন, 4 মিনিট করে যদি হয় তাহলে 4 7 28, 28 গুণন হচ্ছে আড়াই, 70, 70 আর এখানে হচ্ছে 62.5, অর্থাৎ 132.50 পয়সা, 132 টাকা 50 পয়সা। তাহলে টোটাল কস্ট কত? এই আউটগোয়িং আর ইনকামিং মিলে টোটাল কস্ট কত হবে? এই 132.5-এর সাথে 148.5-কে যদি আমরা যোগ করে দেই তাহলে আমরা পেয়ে যাবো কত? 281 টাকার মতো। 281 টাকা হচ্ছে আমার টোটাল কস্ট। পরেরটাতে চলে যান, 5 নম্বর। দেখেন এখানে কি বলা হচ্ছে যে ইফ এক্স ইকুয়াল টু 3/4 দেন 16x² ডিভাইডেড 9 প্লাস 2/9 প্লাস 10 ডিভাইডেড 16x² ইকুয়াল টু হোয়াট? দেখেন 16x² ডিভাইডেড 9 প্লাস 2/9 প্লাস 10 ডিভাইডেড 16x², এই এক্সপ্রেশনটার মান কত এটা বের করতে হবে। এবং প্রশ্নে আমাদেরকে দেয়া আছে যে এক্স এর মান কত। এক্স এর মান হচ্ছে 3/4। তাহলে আমরা লিখতে পারি এক্স এর মান যদি 3/4 হয় তাহলে x² মানে হচ্ছে 3/4 দুইবার হবে, তাহলে 16 গুণন 3/4 গুণন 3/4 ডিভাইডেড কত? 9 প্লাস 2/9 প্লাস 10 ডিভাইডেড 16x²। x² আছে মানে হচ্ছে 3/4, এখানে কি করতে হবে? দুইবার গুণ করতে হবে। তাহলে 4 4 16 কেটে গেল, 3 3 9, 9 দিয়ে 9কে ভাগ করলে কত পাওয়া যাবে? 1 পাওয়া যাবে। প্লাস এই যে 2/9 প্লাস এই যে দেখেন 4 4 16 কেটে গেল, তাহলে উপরে কত? 10, নিচে কত? 3 3 9। সো আমরা যদি এখানে লসাগু করি তাহলে 9 পাবো। 9কে 9 প্লাস 2 প্লাস 10, 10 দিয়ে 12, 12 9 কত? 21, তাহলে হচ্ছে 21/9। 21/9 মানে কি? 3 7 21, 3 3 9। এখন 7/3, 7/3 মানে কি? আমরা যদি ভাগ করে দেই তাহলে 3 2 6, হাতে থাকে 1, অর্থাৎ 2 সমস্ত 1/3 হচ্ছে এই প্রশ্নের সঠিক উত্তর। দেখেন আছে নাকি এক্সপ্রেশনে? এই যে অপশন সিতে আছে 2 সমস্ত 1/3। যে পুরো এক্সপ্রেশনটার যে ভ্যালু সেটা হচ্ছে 2 হোল 1/3।
পরেরটাতে চলে যান। বলেন তো এটার উত্তর কত হবে? সহজ একটা প্রশ্ন, বলেন দেখি এটা পারেন কিনা আপনারা। 6 নাম্বার, বলেন। 6-এর উত্তর কত হবে বলেন। যে ইফ এক্স ইকুয়াল টু 3, এক্স এর মান যদি 3 হয়, অ্যান্ড ওয়াই ইকুয়াল টু 1/6, এবং ওয়াই এর মান যদি 1/6 হয়, দেন দ্য ভ্যালু অফ এক্স ইন টার্মস অফ ওয়াই। তাহলে ওয়াই এর সাপেক্ষে এক্স এর ভ্যালুটা কত? এক্স এর ভ্যালুটা কত হবে ওয়াই এর সাপেক্ষে বলেন। মূল কথা এখানে ওয়াই এর মানটা বসায়া আপনাকে এখানে বের করতে হবে যে এক্স এর মান যে 3, এই কথাটা সত্যি। ওয়াই এর মান 1/6 বসায়, যেহেতু প্রশ্নের অপশনগুলো যদি আপনি একটু খেয়াল করেন তাহলে দেখবেন যে প্রত্যেকটা অপশনেই ওয়াই আছে, কারণ ওয়াই এর সাপেক্ষে মান বের করতে হবে। সো ওয়াই এর মান তো আমার দেওয়াই আছে প্রশ্নে, যে ওয়াই এর মান হচ্ছে 1/6। তো যে অপশনে ওয়াই এর মান 1/6 বসে 3 বের হবে, সেটাই এক্স এর ভ্যালু। এবার বলেন উত্তর কত হবে। দেখেন সহজ হিসাব, এটাতে উত্তর হচ্ছে না, এটাতে উত্তর বের হবে না, এটাতে বসালেও বের হবে না, এটাতেও যদি বসায় উপরে প্রাইম নাম্বার, এখানেও আসার কোনো সম্ভাবনা নাই। একটা অপশনে বাকি থাকে, সেটা হচ্ছে অপশন ই। তার মানে অপশন ই হবে, কারণ আমরা যদি এখানে ওয়াই এর মানটা বসাই দিই 1/6, তাহলে দেখেন এক্স এর ভ্যালু বের হয়ে যায়। 3 6 কত? এই যে 18। ঠিক আছে, অপশন ই উত্তর। পরেরটাতে চলে যান, 7 নাম্বার। দেখেন এখানে কি বলা হচ্ছে যে হোয়াট ইজ 10% অফ y/3 ইফ 2y/3 ইজ 10% অফ 600। এখানে আমাকে বের করা লাগবে যে 10% অফ y/3 কত। দেখেন মূল কথা, এখানে আগে ওয়াই এর মান ফাইন্ড আউট করা লাগবে। সো ওয়াই এর মান আগে ফাইন্ড আউট করি। এখানে বলেই দিছে যে 10%, 10% অফ মানে হচ্ছে গুণন 600 ইজ ইকুয়াল টু কত? এই যে বলা আছে যে 2y/3, 2y/3। তাহলে 100 এই 600-এর ভিতরে যাবে 6 বার, ঠিক আছে। 2 এই 6-এর ভিতরে যাবে কতবার? 3 বার। তাহলে 3×10 = 30, 3-এর সাথে এই 30 গুণ করলে 90 হয়ে যায়। তার মানে ওয়াই এর মান কত? 90। এখন আমরা আরামসে বের করতে পারবো। আমাকে বের করতে হবে যে 10%, 10% অফ y/3, ওয়াই এর মান যদি 90 হয়, আর 3 তো দেওয়াই আছে, তাহলে এই শূন্য আর এই শূন্য কেটে দেন। 3 এইটার ভিতরে কতবার যাবে? 30 বার যাবে। এই শূন্য আর এই শূন্য কেটে দেন, তাহলে আমরা ফলাফল বের করতে পারবো কত? 3। পরেরটাতে চলে যান, 8 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে ইফ এ এক্স প্লাস এক্স বাই ইকুয়াল টু এক্স বাই বি প্লাস বি বাই এক্স, দেন এক্স সমান সমান কত? অর্থাৎ এক্স এর ভ্যালু বের করা লাগবে। দেখেন এ বাই এক্স প্লাস এক্স বাই এ ইকুয়াল টু এক্স বাই বি প্লাস বি বাই এক্স। আমরা এ বি গুলোকে এক পাশে পার করে নিই, ক্যালকুলেশন করলে আমরা পাবো এ বাই এক্স মাইনাস বি বাই এক্সকে পার করে নিলাম, এক্সগুলোকে এক পাশে পার করে নেই, এক্স বাই বি মাইনাস এই যে এক্স বাই এ। এখানে যদি আমরা লসাগু করি তাহলে এক্স পাবো
তাহলে এ মাইনাস বি, এখানে যদি আমরা লসাগু করি তাহলে এ বি পাবো, তাহলে বি বি কেটে যাবে, তার মানে হচ্ছে এ এক্স মাইনাস বি এক্স পেয়ে যাব, তাই না? তাহলে এ মাইনাস বি ডিভাইডেড এক্স ইকুয়াল টু কত? এ বি। এখান থেকে এক্স কমন নিলে আমরা পেয়ে যাব কত? এ মাইনাস বি পেয়ে যাব। এখন খেয়াল করে দেখেন, আমরা এ মাইনাস বি আর এ মাইনাস বি কেটে দিতে পারি, ঠিক আছে? এবং এক্স এর সাথে এক্স গুণ করলে এক্স স্কোয়ার হবে, আর এখানে কত? এ বি পাওয়া যাবে। তাহলে এক্স সমান সমান কত হবে? আপনি বলবেন যে প্লাস মাইনাস আন্ডার রুট এ বি হবে। তাহলে এই এক্সপ্রেশনটা কোথায় আছে? এই যে অপশন এতে আছে না, অপশন এতে আছে। আমাকে বলছে যে এক্স এর মান কত, সে এক্স এর মান কত? এই যে প্লাস মাইনাস আন্ডার রুট এ বি। পরেরটাতে চলে যান, 9 নম্বর। দেখেন 9 কি বলতেছে যে ইউ টুক 1/3 অফ দ্য চকলেটস from a box and your brother took 3/5 of the remaining chocolates. If 20 chocolates were left in the box, how many chocolates did the box contain originally? বলতেছে আপনি একটা বক্সের মধ্যে থেকে 1/3 চকলেট নিলেন, আর আপনার ভাই অবশিষ্ট চকলেটের 3/5 নিল। তো ওই বক্সের মধ্যে যদি 20টা চকলেট অবশিষ্ট থাকে, তাহলে ওই বক্সে অরিজিনালি কতগুলো চকলেট ছিল এটা বের করেন। এখানে আমরা দুইটা ফ্র্যাকশন দেখতে পাচ্ছি, একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 3/5। সো আমরা এখানে ধরেই নিচ্ছি যে টোটাল নাম্বার অফ চকলেটস কত? এই 3 আর 5-এর লসাগু কত? 15, ঠিক আছে? তাহলে ধরে নেন যে আমি নিছি, আমি কতগুলা নিছি? ধরেন যে আমি একটা নাম দেই এখানে, ধরেন যে করিম। করিম এখানে কতগুলা নিছে? বলতেছে যে মোট চকলেটের 1/3। তাহলে 15-এর 1/3 কত? 5টা। বাকি আছে কয়টা? বাকি আছে 15 থেকে 5 চলে গেলে বাকি থাকে 10। এখন করিমের ভাই কতগুলা নিবে? বলতেছে যে যতগুলা বাকি আছে তার 3/5। 10-এর 3/5 কত? 6। তাহলে এখন বাকি আছে কয়টা? আপনি বলবেন যে 10টা ছিল, 6টা নিল, বাকি আছে 4টা। সো করিমের ভাই 6টা নেয়ার পরেও এখানে কয়টা অবশিষ্ট থাকে? 4টা। প্রশ্নে বলতেছে যে কয়টা অবশিষ্ট থাকবে? 20টা। তাহলে আমি বলতে পারি যে আমার এখানে যেটা 4টা অবশিষ্ট, প্রশ্নে সেটাই কয়টা অবশিষ্ট? 20টা। তো 4 পার্ট 20 হইলে 1 পার্ট কত? 5। আপনি এখানে ধরে নিছেন যে আপনার চকলেট কয়টা? 15টা। তাহলে এই 15 সমান সমান কত হবে? 5 15 75টা। এই যে অপশন ডি উত্তর, যে ওই বক্সের মধ্যে অরিজিনালি 75টা চকলেট ছিল। পরেরটাতে চলে যান, 10 নম্বর। বলতেছে যে ইন এ নেশন ওয়াইড পোল people were asked 2 questions. If 2/5 answered yes to question 1, and of those 1/3 also answered yes to question 2, which of the following represents the number of people polled who did not answer yes to both question? এখানে বলা হচ্ছে যে পুরো দেশে একটা জরিপ চালানো হয়েছে,
দুইটা প্রশ্ন করছে প্রত্যেকটা মানুষকে। তো এই কত সংখ্যক মানুষের উপরে জরিপ চালাইছে সেটাও দিয়ে আছে যে পি সংখ্যক মানুষের উপরে জরিপ চালানো হয়েছে। তো এই পি সংখ্যক মানুষের 2/5 মানুষ বলতেছে যে আমরা 1 নম্বর প্রশ্নের উত্তরে তারা ইয়েস বলছে। আবার এই যে 1 নম্বর প্রশ্নের উত্তরে যারা ইয়েস বলছে তাদের ভিতর থেকে 1/3 মানুষ আছে যারা 2 নম্বর প্রশ্নের উত্তরও ইয়েস বলছে। তো আমাদেরকে বলতেছে যে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল পোল্ড হু ডিড নট আনসার ইয়েস টু বোথ কোয়েশ্চেন্স। তাহলে মোট মানুষের মধ্যে কত অংশ মানুষ আছে যারা 2টা প্রশ্নের উত্তরে ইয়েস বলেনি, অর্থাৎ নো বলছে কত এটা জিজ্ঞাসা করছে। 2টা প্রশ্নের উত্তরে ইয়েস বলেনি, তার মানে নো বলছে কত এটা আমাদের বের করতে হবে। সো এখানে টোটাল নাম্বার অফ পিপল তো দেওয়া আছে যে পি সংখ্যক। তাহলে কোয়েশ্চেন 1-এ ইয়েস বলছে এমন মানুষের সংখ্যা কত, এই যে প্রশ্নে বলে দিছে যে পির 2/5। তাহলে পির 2/5 মানে কত, আপনি বলবেন যে 2p/5। এরপর আসেন কোয়েশ্চেন 2-এও ইয়েস বলছে এমন মানুষের সংখ্যা কত, এই যে বলে দিছে যে যারা কোয়েশ্চেন 1-এ ইয়েস বলছে অর্থাৎ 2p/5 এদের 1/3 আবার 2 নম্বর কোয়েশ্চেনেও ইয়েস বলছে। তাহলে 2p/5 এর 1/3 কত, আপনি বলবেন যে 2p ডিভাইডেড 3×5 15, তাই না, 15। এখন খেয়াল করেন আমাকে বের করতে হবে যে নো বলছে কতজন মানুষ এইটা। তাহলে খেয়াল করেন টোটাল মানুষের সংখ্যা কত, আপনি বলবেন যে ভাইয়া পি সংখ্যক মানুষ টোটাল। টোটাল মানুষ হচ্ছে পি সংখ্যক। তাহলে এই পি সংখ্যক মানুষ থেকে যদি আমি ইয়েস বলাদেরকে যদি বাদ দিয়ে দিই, এই যে ইয়েস বলছে প্রথম প্রশ্নে 2p/5, দ্বিতীয় প্রশ্নে ইয়েস বলছে 2p/15, এদেরকে যদি বাদ দিয়ে দিই তাইলেই তো আমার কাজ শেষ, তাই না। তাহলে এদেরকে বাদ দেন, তো বাদ দিলে কত দাঁড়াবে দেখেন, এখানে 5-15 লসাগু 15, 3×5 15, 3×2 6p প্লাস 15কে 15 এই যে 2p। তাহলে এই যে p মাইনাস 6×2 8p মাইনাস হচ্ছে 15, p থেকে 8p মাইনাস 15 বাদ দিলে এই যে 7p মাইনাস 15 এখানে আসে, 7p মাইনাস 15। এখানে কি ভুল করতেছি, এখানে কি ভুল করলাম? জানেন তো yes to question 1 and of those and of those বলতে বোঝানো হচ্ছে যারা 1 নম্বর প্রশ্নের উত্তর দিছে 1/3 also answered yes to question 2 which of the following মানে হচ্ছে 2/15 2p/15। দেখেন এখানে আমি একটা ভুল করছি, হ্যাঁ ওয়েট, বোথ বলছে তো, এখানে একটা ছোট্ট একটা ভুল হয়ে গেছে। ভুলটা কোথায় হয়েছে আমি দেখাচ্ছি। এই যে এখানে বলে নাই যে পি সংখ্যক মানুষের মধ্যে মানে 1 নম্বর প্রশ্নের উত্তর ইয়েস বলছে পির 2/5 অর্থাৎ 2p/5। তারপরে দেখেন বলতেছে যে অ্যান্ড অফ দোজ, এই যে অফ দোজ বলতে বোঝানো হচ্ছে এই যে যারা 1 নম্বর প্রশ্নের উত্তর ইয়েস বলছে অর্থাৎ এই যে 2p/5কে বোঝানো হচ্ছে অফ দোজ বলতে। 1/3 অলসো আনসার্ড ইয়েস টু কোয়েশ্চেন 2 বলতেছে যে এই 2p/5 এর 1/3 মানুষ আছে যারা আবার 2 নম্বর প্রশ্নের উত্তরেও ইয়েস বলছে। তাহলে খেয়াল করেন 2 নম্বর প্রশ্নেও ইয়েস বলছে, তাহলে কত, 2p/5 এর 1/3 অর্থাৎ 2p/15। আমাদেরকে জিজ্ঞাসা করছে হুইচ অফ দ্য ফলোয়িং রিপ্রেজেন্টস দ্য নাম্বার অফ পিপল পোল্ড হু ডিড নট আনসার ইয়েস টু বোথ কোয়েশ্চেন্স। তাহলে 2টা প্রশ্নের উত্তরেই ইয়েস বলে নাই এমন মানুষের সংখ্যা কত। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে 2টা প্রশ্নের উত্তরেই ইয়েস বলছে এমন মানুষের সংখ্যা কত, 2p/15 না। এখানে আমি ভুল করছিলাম, আমি এইটাকে অ্যাড করে দিয়েছিলাম, এটা অ্যাড করা যাবে না, কারণ এইটা তো হচ্ছে 1 নম্বর প্রশ্নের উত্তরে যারা ইয়েস বলছে তাদের সংখ্যা। 1 নম্বর প্রশ্নের উত্তরে যারা ইয়েস বলছে তাদের সংখ্যা হচ্ছে এইটা, কিন্তু
এই যে আপনি এটাকে 2 নম্বর প্রশ্নের উত্তরে ইয়েস বলছে, এটাকে তাদের সংখ্যা বলতে পারবেন না। কারণ এই যে 2p/15, এই এই সংখ্যাটা হচ্ছে এই যে যারা 1 নম্বর প্রশ্নের উত্তরেও ইয়েস বলছে এবং 2 নম্বর প্রশ্নের উত্তরেও ইয়েস বলছে, তাদের সংখ্যা, অর্থাৎ বোথের সংখ্যা হচ্ছে কত? 2p/15। কারণ প্রশ্নে এখানে স্পষ্ট উল্লেখ করে দিছে যে যারা 1 নম্বর প্রশ্নের উত্তরে ইয়েস বলল, তাদের 1/3 2 নম্বর প্রশ্নের উত্তরেও ইয়েস বলছে। তার মানে কি, 2টা প্রশ্নের উত্তরেই ইয়েস বলছে, মানে বোথ, উভয়টিতে ইয়েস বলছে, এমন মানুষের সংখ্যা কত হবে? 2p/15 হবে। এবং আমাদেরকে জিজ্ঞাসা করছে যে 2টা প্রশ্নের উত্তরে ইয়েস বলেনি এমন মানুষের সংখ্যা কত অংশ, এটা বের করো। ইয়েস বলেনি তার মানে নো বলছে কত, এটা বের করতে হবে। তার মানে টোটাল মানুষের সংখ্যা হচ্ছে পি। এই পি থেকে আমাকে এই যে 2টা প্রশ্নের উত্তরে ইয়েস বলছে এমন মানুষের সংখ্যা হচ্ছে 2p/15, এইটাকে কি করতে হবে? বাদ দিতে হবে। সো পি থেকে 2p/15 যদি আমরা বাদ দিয়ে দেই, এটা এক লাইনেই করা যায়, এটার জন্য 3-4 লাইনের দরকার নাই। তাহলে এখানে আমরা বলতে পারি যে এটা হয়ে যাবে কত? 13p/15 হয়ে যাবে না? 13p/15 হয়ে যাবে। 13p/15, যে 2টা প্রশ্নের উত্তরে ইয়েস বলেনি, তার মানে নো বলছে কত? 13p/15। সো আমাদেরকে জিজ্ঞাসা করছে যে, হ্যাঁ এটাই জিজ্ঞাসা করছে যে নো কত, মানে ইয়েস বলেনি তার মানে নো বলছে কত, এমন মানুষ বের করো। তো 13p/15 আছে কোথায়? এই যে অপশন ইতেই দেওয়া আছে 13p/15। বোঝা গেছে যে 2টা প্রশ্নের উত্তরে ইয়েস বলেনি এমন মানুষের সংখ্যা হচ্ছে এই যে 13p/15। বোঝা গেছে বিষয়টা? বুঝতে পারছেন? আপনাদের কোনো রেসপন্স নাই, একটু রেসপন্স করেন, তাছাড়া বুঝতে পারবো না আসলে। আমার অবস্থা এমনিতে খারাপ, এই ঠান্ডা গরমের খেলাতে অনেক মানুষ, আমি লাস্ট 1 সপ্তাহে আমি একদিন মাত্র ক্লাস নিয়েছি, ক্লাসই নিতে পারিনি। মানে 2টা কথা বললে 2 মিনিট ধরে কাশতে হয়, এমন একটা অবস্থা। গতকাল থেকে একটু কম। পরেরটাতে চলে যান, 11 নম্বর। দেখেন 11 নম্বরে কি বলা হচ্ছে যে ইউ ওয়ান্ট টু মেক সাম ক্যান্ডি using a recipe that calls for 1 cups of sugar, half cup of boiling water and several other ingredients. You find that you have only 1 cup of sugar. How many cup of water will you have to use? বলা হচ্ছে যে আপনি কিছু ক্যান্ডি বা চকলেট বানাবেন, তার জন্য আপনি একটা রেসিপি তৈরি করবেন। তো সেই রেসিপিতে 1.5 কাপ চিনি দিবেন, হাফ কাপ গরম পানি দিবেন আর অন্যান্য উপাদান দিবেন আপনি। তো বলতেছে যে যদি আপনার কাছে 1 কাপ চিনি থাকে, আপনার কাছে যদি 1 কাপ চিনি থাকে, তাহলে আপনি কয়, মানে কত কাপ আপনি পানি মিক্স করবেন, পানি ব্যবহার করবেন, এটা জিজ্ঞাসা করছে। আপনার কাছে যদি 1 কাপ চিনি থাকে, তাহলে আপনাকে কত কাপ পানি মিক্স করতে হবে, এটা বের করা লাগবে। সো এটা খুব সহজ হিসাব, ঐকিক নিয়মের মতো অনেকটা। আমরা যদি এখানে চিনি আর পানির অনুপাতটা দেখি, তাহলে এই যে এক সমস্ত 1/2 মানে কত? 3/2। তার মানে চিনি আছে কত? 3/2 অংশ, আর পানি আছে কত? হাফ অংশ। তাহলে 2 কেটে দিলে চিনি আর পানির অনুপাত কত? 3:1। অর্থাৎ ধরেই নেন, মানে ফ্র্যাকশনটাকে তুলে দিলাম যে আপনার কাছে চিনি আছে 3 কাপ আর পানি আছে কয় কাপ? 1 কাপ। তো প্রশ্নে আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই, আমার কাছে যদি 1 কাপ চিনি থাকে তাহলে কয় কাপ পানি লাগবে? তাহলে আপনি বলবেন যে আমার কাছে যখন চিনি ছিল 3 কাপ, আমার কাছে যখন চিনি ছিল 3 কাপ, তখন পানি লাগছে কত কাপ? 1 কাপ পানি লাগছে। এখন বলতেছে যে আমার কাছে চিনি আছে 1 কাপ। সো আমার কাছে চিনি যদি 1 কাপ থাকে, তাহলে পানি লাগবে কত? আপনি বলবেন যে 1 × 1 / 3, অর্থাৎ 1/3 কাপ ওয়াটার আমার লাগবে যদি আমার কাছে 1 কাপ চিনি থাকে। ঠিক আছে? সো 1/3 হবে এই প্রশ্নের সঠিক উত্তর, যে যদি 1 কাপ চিনি থাকে তাহলে 1/3 কাপ পানির দরকার।
পরেরটাতে চলে যান, 12 নাম্বার। দেখেন এখানে বলা হচ্ছে যে এ সার্টেন বাস্কেটবল টিম দ্যাট হ্যাজ প্লেড 2/3 অফ ইটস গেমস হ্যাজ আ রেকর্ড অফ 17 উইন্স অ্যান্ড 3 লসেস। What is the greatest number of the remaining games that the team can lose and still win at least 3/4 of all its games? একটু মনোযোগ দিতে হবে। এখানে বলা হচ্ছে যে একটা বাস্কেটবল টিম 2/3 ম্যাচ খেলছে, যার ভিতরে 17টাতে জয়লাভ করছে, 3টাতে পরাজয় বরণ করছে। তো বলতেছে যে অবশিষ্ট খেলার সর্বোচ্চ কতগুলো খেলায় তাকে পরাজয় বরণ করতে হবে, যাতে করে মোট খেলায় তার জয়ের মানে জয়ী হওয়ার মানে সে জয়লাভ করবে 3/4 খেলায়। কথা বুঝছেন যে একটা বাস্কেটবল টিম 2/3 খেলায় খেলে ফেলছে, যার ভিতরে 17টাতে উইন করছে, 3টাতে হারছে। তো বলা হচ্ছে যে সর্বোচ্চ কত সংখ্যক খেলায় তাকে এখন পরাজয় বরণ করতে হবে। অবশিষ্ট যতগুলো খেলা আছে, ম্যাচ আছে, তার মধ্যে কতগুলো ম্যাচে তাকে পরাজয় বরণ করতে হবে, যাতে করে জয়ের হারটা কত হয়, 3/4 হয়। এখন এই যে আসল খেলাটা হচ্ছে এই 2/3 মধ্যেই, মানে মোট ম্যাচ যতগুলা তার 2/3 ম্যাচ খেলে ফেলছে। সো এই 2/3 ম্যাচ যে খেলে ফেলছে, এই 2-এর মানটা কত, এটা আপনাকে আগে বের করতে হবে। সো এটা তো দেয়া আছে যে 17টা ম্যাচ জয়লাভ করছে, 3টা ম্যাচ পরাজয় বরণ করছে। তাহলে টোটাল ম্যাচ খেলছে কয়তো, 17×3 = 20টা। তার মানে 3 ভাগের ভিতরে 2 ভাগ ম্যাচ খেলছে। এই 2 ভাগ ম্যাচের টোটাল ম্যাচের সংখ্যা কত, 17×20। তার মানে 2 = যদি 20 হয়, তাহলে 3 = কত হবে, 30। তার মানে এখানে টোটাল নাম্বার অফ ম্যাচ মানে টোটাল গেম কয়টা, 30টা। সে অলরেডি খেলে ফেলছে কয়টা, 30টার মধ্যে 20টা ম্যাচ খেলে ফেলছে। তাহলে বাকি থাকে কয়টা, এখনো 10টা ম্যাচ বাকি আছে। 30টা ম্যাচ, তার মধ্যে 20টা খেলে ফেলছে, বাকি আছে কয়টা, 10টা। এখন আমাকে বলতেছে যে ভাই এই যে 10টা ম্যাচ বাকি আছে, এই 10টা ম্যাচের মধ্যে সর্বোচ্চ কতগুলা ম্যাচে তাকে পরাজয় বরণ করতে হবে, যাতে করে তার জয়ের পরিমাণ 3/4 হয়। তাহলে টোটাল ম্যাচ হচ্ছে 30টা। এই 30-এর 3/4 যদি আমরা উইন করতে চাই, 30-এর 3/4 কত হবে, 7.5, 7.5 আর 3 হচ্ছে 22.5। সো আমরা অ্যাপ্রক্সিমেটলি ধরতে পারি যে 23। ঠিক আছে, কারণ 30-এর 3/4 মানে হচ্ছে 22.5। সো আমরা একটু অ্যাপ্রক্সিমেটলি হিসাব করি, যে অ্যাপ্রক্সিমেটলি হিসাব করলে এখানে ধরে নিলাম যে 23টা খেলায় জয়লাভ করতে হবে। তাহলে 30টা খেলার মধ্যে যদি 23টা খেলায় জয়লাভ করে, তাহলে হারতে হবে কয়টা খেলায়, 7টা খেলায় হারতে হবে, 7টা। এখন চিন্তা করে দেখেন যে টোটাল যদি 7টা খেলায় হারে, তার ভিতরে অলরেডি 3টা খেলায় সে হেরে আছে, আগে থেকে হেরে আছে। তার মানে এই 7টা খেলার মধ্যে মানে 7টা ম্যাচে তাকে হারতে হবে। এই 7টা ম্যাচের মধ্যে আগে যদি সে 3টা ম্যাচে পরাজয় বরণ করেই থাকে, তাহলে বর্তমানে তাকে পরাজয় বরণ করতে হবে কতগুলা ম্যাচে, 4টা ম্যাচে। 4টা ম্যাচে তাকে পরাজয় বরণ করতে হবে। উত্তর কোথায় আছে, এই যে ডি। তার মানে এই যে অবশিষ্ট 10টা খেলা আছে, এই 10টা খেলার মধ্যে 4টাতে তার পরাজয় বরণ করতে হবে সর্বোচ্চ, যদি তার জয়ের পরিমাণ 3/4 করতে চায়। ঠিক আছে, জয়ের পরিমাণ 3/4 করতে চাইলে অবশিষ্ট 10টা খেলার মধ্যে 4টা খেলায় তাকে পরাজয় বরণ করতে হবে। তাহলে 4টা খেলা কিভাবে বের করলাম, এই যে টোটাল পরাজয় বরণ করতে হবে 7টা ম্যাচে, এই 7টার মধ্যে প্রথমেই 3টা ম্যাচ সে হেরে বসে আছে, তার মানে তাকে আর হারতে হবে কয়টা ম্যাচ, এই 4টা ম্যাচ। এই যে উত্তর হচ্ছে অপশন ডিতে। 22 এই জন্য না, কারণ 30-এর 3/4 হচ্ছে 22.5। তার মানে কি মানটা 22-এর চেয়ে বেশি। 22 এই জন্য ধরা হয় নাই, কারণ আপনি যদি ফ্র্যাকশনে ধরেন, মানটা কিন্তু 22-এর চেয়ে বেশি হচ্ছে। সো 22-এর চেয়ে যেহেতু বেশি হচ্ছে, তাই এখানে 22 ধরার কোনো প্রশ্নই আসে না।
সো আপনাকে এটাকে রাউন্ড একটা শেপ দিতে গেলে আপনাকে 22-এর চেয়ে বেশি অর্থাৎ 23ই ধরতে হবে, কারণ মান তো এমনিতেই 22-এর চেয়ে বেশি হচ্ছে, 22.5 হয়ে যাচ্ছে। সেই কারণে আপনি 22 ধরলে কম হয়ে যাবে, 22 ধরলে কম হয়ে যাবে। যেহেতু 22.5 আসছে, সো আমরা এটাকে একটা ভালো ফিগার দেওয়ার জন্য 23 করব, 22 করা যাবে না। পরেরটাতে চলে যান, 13 নম্বর। দেখেন 13 নম্বরে কি বলা হচ্ছে যে ইন 1979 অ্যাপ্রক্সিমেটলি 1/3 of the 37.3 million airline passengers traveling to or from the United States using Kennedy Airport. If the number of such passengers that used Miami Airport was half the number that used Kennedy Airport and 4 times the number that used Logan Airport, approximately how many millions of these passengers used Logan Airport that year? বলা হচ্ছে যে 1979 সালে যত মানুষ ইউনাইটেড মানে ধরেন যে 37.3 মিলিয়ন প্যাসেঞ্জার যারা ইউনাইটেড স্টেটে আসে বা যায়, মানে হয় আমেরিকাতে আসবে অথবা আমেরিকার থেকে অন্য কোনো দেশে যাবে, এমন টোটাল মানুষের সংখ্যা হচ্ছে 37.3 মিলিয়ন, যারা ক্যানেডি এয়ারপোর্ট ইউজ করে, ক্যানেডি এয়ারপোর্ট ইউজ করে আমেরিকাতে প্রবেশ করে অথবা আমেরিকা ত্যাগ করে, এমন প্যাসেঞ্জারের সংখ্যা হচ্ছে 37.3 মিলিয়ন। ঠিক আছে, আমি ভুল বললাম, 1/3 বাদ দিছি, খেয়াল করেন। বলতেছে যে যারা আমেরিকাতে প্রবেশ করবে বা আমেরিকা ছেড়ে চলে যাবে, এমন টোটাল প্যাসেঞ্জারের সংখ্যা কত? 37.3 মিলিয়ন। এই 37.3 মিলিয়নের মধ্যে 1/3 মানুষ আছে যারা ক্যানেডি এয়ারপোর্ট ব্যবহার করে। তারপরে বলতেছে যে if the number of such passengers that used Miami Airport was half the number that used Kennedy Airport, বলতেছে যে যারা কেনেডি এয়ারপোর্ট ব্যবহার করে তাদের অর্ধেক আবার মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করে, মানে কেনেডি এয়ারপোর্ট ব্যবহার করে যতজন বাইরে যায় বা আসে তার অর্ধেক মানুষ এই মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করবে। তারপরে বলতেছে and 4 times the number that used Logan Airport, আবার বলা হচ্ছে যে যারা মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করে, যারা মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করে তাদের সংখ্যা হচ্ছে লোগান এয়ারপোর্ট ব্যবহারকারীর সংখ্যার 4 গুণ। ঠিক আছে, যারা মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করতেছে তাদের সংখ্যা হচ্ছে লোগান এয়ারপোর্ট ব্যবহারকারীর সংখ্যার 4 গুণ। অর্থাৎ এখানে যদি লোগান এয়ারপোর্ট আর মায়ামি এয়ারপোর্টে যদি আমরা প্যাসেঞ্জারের অনুপাত দেখি তাহলে আমরা কত বলতে পারবো? 1:4 বলতে পারবো, 1:4। তো জিজ্ঞাসা করছে যে অ্যাপ্রক্সিমেটলি হাউ মেনি মিলিয়নস অফ দিস প্যাসেঞ্জার্স ইউজড লোগান এয়ারপোর্ট দ্যাট ইয়ার, তাহলে ওই 1979 সালে কত মিলিয়ন যাত্রী লোগান এয়ারপোর্ট ব্যবহার করছে এইটা বের করেন। দেখেন আমাকে যেহেতু অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু বের করতে বলছে, তাই আমরা এখানে এই যে দেওয়া আছে 37.3, এটাকে আমরা 36 মানব, এটাকে আমরা 36 মানব যে টোটাল প্যাসেঞ্জার হচ্ছে এখানে 36 মিলিয়ন, টোটাল প্যাসেঞ্জার 36 মিলিয়ন। এদের মধ্যে কেনেডি এয়ারপোর্ট ব্যবহার করে কত? এই যে বলে দিছে যে টোটাল প্যাসেঞ্জার 36, এই 36-এর 1/3। তো 36-এর 1/3 কত? 12। 36-এর 1/3 কত? 12 মিলিয়ন। এখন আসেন মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করে কতজন? ওই যে প্রশ্নে বলে দিছে যে কেনেডি এয়ারপোর্ট যত মানুষ ব্যবহার করবে
তার অর্ধেক হচ্ছে মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করবে। তো 12-র আবার অর্ধেক কত? 12-র অর্ধেক হচ্ছে 6, তার মানে 6 জন হচ্ছে মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করবে। এর পরের স্টেপে আপনাকে বলতেছে যে যারা লোগান এয়ারপোর্ট ব্যবহার করবে তাদের সংখ্যাটা হবে মায়ামি এয়ারপোর্টের সংখ্যার 4/1 ভাগ। 4/1 ভাগ মানে কি? এই যে লাগান এয়ারপোর্ট ব্যবহার লোগান এয়ারপোর্ট ব্যবহার করবে হচ্ছে 1 মিলিয়ন, আর মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করবে কত? 4, প্রশ্নের দেওয়ার তথ্য অনুযায়ী। সো আমরা এখানে দেখতে পাচ্ছি যে মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করছে কত? 6 মিলিয়ন, আর প্রশ্ন অনুযায়ী মায়ামি এয়ারপোর্ট ব্যবহার করছে কত? 4। তাহলে আমি বলতে পারি না যে 4 সমান সমান কত? 6। তো 4 সমান সমান যদি 6 হয়, জিজ্ঞাসা করছে যে লোগান এয়ারপোর্ট ব্যবহার করছে কতজন, আপনি বলবেন যে লোগান এয়ারপোর্ট ব্যবহার করছে 1 জন। তো 4 পার্ট 6 হইলে 1 পার্ট কত হবে? আপনি বলবেন যে 1.5 হবে। সো যেহেতু অ্যাপ্রক্সিমেট ভ্যালু বের করতে হবে, সো 1 সমান সমান যদি 1.5 হয়, এখানে 1.5 কোথাও নাই, এখানে 1.5 এর কাছাকাছি একটা ভ্যালু আছে, সেটা হচ্ছে 1.6। তার মানে অ্যাপ্রক্সিমেটলি 1.6 হবে এই প্রশ্নের সঠিক উত্তর। যে লোগান এয়ারপোর্ট ব্যবহার করে এমন মানুষের সংখ্যা হচ্ছে 1.6 মিলিয়ন। পরেরটাতে চলে যান, 14 নম্বর। দেখেন 14তে কি বলা হচ্ছে যে ইকুয়াল অ্যামাউন্টস অফ ওয়াটার ওয়ার পোর্ড ইনটু 2 এমটি জার্স অফ ডিফারেন্ট ক্যাপাসিটিস which made one jar 1/4 full and the other jar 1/3 full. If the water in the jar with larger capacity is then poured into the jar with greater capacity, what fraction of the larger jar will be filled with water? বলতেছে যে দুইটা পাত্র আছে, দুইটা পাত্রের ধারণ ক্ষমতা অসমান, আলাদা আলাদা, কিন্তু দুইটা পাত্রে যে পানি আছে এই পানির পরিমাণ হচ্ছে কি হবে? সমান হবে। তো বলতেছে যে একটা পাত্রের 1/4 পানি দ্বারা পূর্ণ করা আছে, আরেকটা পাত্রের 1/3 পানি দ্বারা পূর্ণ করা আছে। তো বলতেছে যে যদি কম ধারণ ক্ষমতা সম্পন্ন পাত্রের পানি যদি আপনি বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন পাত্রে ঢেলে দেন, তাহলে বেশি ধারণ ক্ষমতা সম্পন্ন পাত্রের কত অংশ পানি দ্বারা পরিপূর্ণ হবে এটা বের করেন। তাহলে আমরা আগে এইটা বের করি যে ধরে নেই যে প্রথম পাত্রকে আমরা এফ ধরলাম, যার 1/4 পানি দ্বারা পূর্ণ করা আছে। আবার দ্বিতীয় পাত্র আমরা এস ধরলাম, যার 1/3 পানি দ্বারা কি করা আছে? পূর্ণ করা আছে। তাহলে এখানে আমরা বলতে পারি F/4 ইজ ইকুয়াল টু S/3, এবং আমরা এখান থেকে বলতে পারি যে 3F ইজ ইকুয়াল টু 4S। আবার আমরা বলতে পারি যে তাহলে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের যে ধারণ ক্ষমতা তার অনুপাত কত? এই যে 4:3। সো এই যে আমাদেরকে বলছে যে প্রথম পাত্র এবং দ্বিতীয় পাত্রের ধারণ ক্ষমতা, মানে দুইটা পাত্রের ধারণ ক্ষমতা আলাদা আলাদা হবে। তার মানে প্রথম পাত্রের ধারণ ক্ষমতা 4, দ্বিতীয় পাত্রের ধারণ ক্ষমতা 3, এবং এখানে 4 এবং 3-এর মধ্যে 4 হচ্ছে বড় পাত্র, 3 হচ্ছে ছোট পাত্র। এই তো কথা। তো বলতেছে এটা আসলে এভাবে করার দরকার নেই, এখানেই বোঝা যাচ্ছে, কিন্তু জাস্ট আপনারা যাতে বুঝতে পারেন এই জন্য আমি এটা দেখাইলাম। এটা বোঝাই যাচ্ছে যে এই পাত্রের ধারণ ক্ষমতা বড় হবে। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যে এই যে বড় পাত্র, যেটার ধারণ ক্ষমতা 4 লিটার, তার ভিতরে 1 লিটার পূর্ণ করা আছে পানি দ্বারা, আর যেটার ধারণ ক্ষমতা কম অর্থাৎ 3 লিটার,
সেটাও পূর্ণ করা আছে কত লিটার পানি দ্বারা? 1 লিটার পানি দ্বারা। তো এখন প্রশ্নে বলতেছে যে এই যে ছোট পাত্রের 1 লিটারকে যদি আপনি বড় পাত্রে ঢেলে দেন, তাহলে বড় পাত্রের টোটাল ধারণ ক্ষমতা হচ্ছে 4। বড় পাত্রে আগে থেকেই পানি 1 লিটার ছিল, ছোট পাত্রের 1 লিটারও যদি আমি বড় পাত্রে ঢেলে দেই, তাহলে বড় পাত্রের কত অংশ পানি দ্বারা পূর্ণ থাকবে? তখন আপনি বলবেন 1 আর 1 2, 2 পার্ট 4, 2 পার্ট 4 মানে কত? হাফ অংশ পানি দ্বারা পূর্ণ থাকবে। ঠিক আছে, হাফ অংশ, যে বড় পাত্রের অর্ধেক পানি দ্বারা পূর্ণ থাকবে। পরেরটাতে চলে যান, 15 নম্বর। দেখেন এখানে বলা হচ্ছে যে 1/4 অফ এ নাম্বার ইজ ইকুয়াল টু 2/5 অফ অ্যানাদার নাম্বার। ইফ 50 ইজ অ্যাডেড টু দ্য লার্জার নাম্বার, ইট বিকামস 2 টাইমস দ্য সেকেন্ড নাম্বার। হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার? দেখেন এগুলো হচ্ছে খুব সহজ প্রশ্ন, এখানে অতিরিক্ত বেশি চিন্তা করা যাবে না। প্রশ্নে আপনাকে ক্লু দেওয়া আছে, সে অনুযায়ী কাজ করতে হবে। খেয়াল করেন, বলতেছে একটা সংখ্যার 1/4 সমান সমান অন্য একটা সংখ্যার 2/5। অর্থাৎ ধরলাম যে একটা সংখ্যা হচ্ছে এ, এইটার 1/4 সমান সমান অন্য আরেকটা সংখ্যা বি যদি ধরি, এইটার 2/5 সমান হবে। ঠিক আছে, তো বলতেছে যে ইফ 50 ইজ অ্যাডেড টু দ্য লার্জার নাম্বার, আপনি যদি বড় সংখ্যার সাথে, ধরে নিলাম যে এই দুইটার মধ্যে একটা বড় সংখ্যা আছে, এইটার সাথে যদি 50কে যোগ করে দেন, বড় সংখ্যার সাথে যদি 50কে যোগ করে দেন, ইট বিকামস 2 টাইমস দ্য সেকেন্ড নাম্বার, তাহলে এইটা দ্বিতীয় সংখ্যা বা ছোট সংখ্যার দ্বিগুণের সমান হয়ে যাবে। এইটাই হচ্ছে এই প্রশ্নের হিটিং পয়েন্ট, যে যদি আমি বড় সংখ্যার সাথে 50কে যোগ করে দেই, তাহলে ছোট সংখ্যার দ্বিগুণের সমান হবে। তাহলে ছোট সংখ্যা কখন দ্বিগুণ হয়ে যাচ্ছে? কথা বুঝছেন? ছোট সংখ্যা কখন দ্বিগুণ হয়ে যাচ্ছে? যখন আমি বড় সংখ্যার সাথে 50 যোগ করে দিছি, তখন আমার ছোট সংখ্যাটা কি হয়ে যাচ্ছে? দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে আমি বলতে পারি যে এখানে ছোট সংখ্যা দ্বিগুণ হওয়ার কারণ হচ্ছে বড় সংখ্যার সাথে 50 যোগ করে দিছি, তার মানে এখানে যেটা দ্বিগুণ সেটার মানে কত? 50। তাহলে 2 সমান সমান যদি 50 হয়, 1 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 25 হবে। জিজ্ঞাসা করছে কি, হোয়াট ইজ দ্য স্মলার নাম্বার? তাহলে স্মলার নাম্বারটা কত এটা বের করতে হবে। এখন আপনি বলেন তো 1/4 এইটাই স্মলার নাকি 2/5? এটা এখানে 2/5 এইটাই স্মলার, তাই না? এখানে খেয়াল করে দেখেন, আমি যদি বিষয়টাকে এইভাবে আরো একটু এক্সপ্লেইন করি, হ্যাঁ, বিষয়টাকে এইভাবে এক্সপ্লেইন করি, তাহলে বুঝতে সুবিধা হবে। দেখেন দেখেন 1/4 অফ এ নাম্বার, তাহলে আমি একটা সংখ্যাকে এ ধরলাম, যার 1/4 হচ্ছে এইটা। আরেকটা সংখ্যাকে আমি বি ধরলাম, মনে করুন, মানেন যে বি ধরছি, যার 2/5 সমান, তার মানে হচ্ছে 2b/5। ঠিক আছে, এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে এখানে কত হয়ে যাবে? 5a ইজ ইকুয়াল টু 4 2 কত? 8b, তাই না? তাহলে এখান থেকে আমরা বলতে পারি যে এ অনুপাত বি সমান সমান কত? 8:5। এখন কিন্তু আমরা ক্লিয়ার কোনটা আমার ছোট কোনটা আমার বড়। এখন আমরা ক্লিয়ার না যে এর মান 8, বির মান 5, তাহলে আমার বড় সংখ্যা হচ্ছে 8, ছোট সংখ্যা হচ্ছে 5। আমাকে বের করতে হবে কি? স্মলার নাম্বার বের করা লাগবে। এখন আসেন ওই যে প্রথম যেটা বুঝাইলাম, যে এখানে বড় সংখ্যা কোনটা সেটা আমরা জানি যে বড় সংখ্যা এ। তো বড় সংখ্যার সাথে যখন আমরা 50কে যোগ করে দিচ্ছি, বলতেছে যে তখন ছোট সংখ্যাটা দ্বিগুণের মানে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তাহলে ছোট সংখ্যা কত? বি। তাহলে বিটা কত হয়ে যাবে? 2b হয়ে যাবে। তো এখন আমার প্রশ্ন যে এখানে ছোট সংখ্যাটা দ্বিগুণ কেন হলো? কেন দ্বিগুণ হলো? তখন আপনি বলবেন যে ভাই ছোট সংখ্যা দ্বিগুণ হচ্ছে এই কারণে যে আপনি এই বড় সংখ্যার সাথে 50 যোগ করে দিয়েছেন।
তার মানে ছোট সংখ্যা দ্বিগুণের সমান হওয়া মানে কি? ছোট সংখ্যা দ্বিগুণ হচ্ছে কারণ এই যে বড় সংখ্যার সাথে আপনি 50 অ্যাড করছেন, তার মানে 2 সমান সমান 50। তো 2 সমান সমান যদি 50 হয়, 1 সমান সমান কত হবে? আপনি বলবেন যে 25 হবে। প্রশ্নে জিজ্ঞাসা করছেন যে ছোটটা কত, সেটা বের করেন। তো 8 আর 5 এর মধ্যে ছোট কত? 5। তাহলে এই যে 5 সমান সমান কত হবে? 5 25-এ 125 হয়ে যাবে। তার মানে আমার ছোট সংখ্যাটা কত হবে? 125 হয়ে যাবে। বোঝা গেছে বিষয়টা? পরেরটাতে চলে যান, 16 নম্বর। দেখেন এই প্রশ্নটা খুব সম্ভবত একটা বেসরকারি ব্যাংকে আসছিল, এই 16 নম্বর প্রশ্নটা। আমি এটা দেখছি, মানে এটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেখেন কি বলা হচ্ছে যে টু কন্টেইনার্স এক্স অ্যান্ড ওয়াই অফ দ্য সেম ক্যাপাসিটি। বলতেছে যে দুইটা পাত্র আছে এক্স আর ওয়াই, দুইটার ধারণ ক্ষমতায় সমান। সো আমি ধরে নিচ্ছি যে এক্স কন্টেইনারের ধারণ ক্ষমতাও এক্স ধরে নিলাম, ওয়াই কন্টেইনারের ধারণ ক্ষমতাও আমরা এইভাবে বলি। এখানে দুইটা কন্টেইনার, এক্স কন্টেইনারের ধারণ ক্ষমতাও আমি এ ধরে নিলাম, ওয়াই কন্টেইনারের ধারণ ক্ষমতাও আমি এ ধরে নিলাম। কারণ প্রশ্ন বলেই দিছে যে দুইটা কন্টেইনারের ধারণ ক্ষমতা কি হবে? সমান হবে। তো আমি সমান ধরে নিছি। এখন বলতেছে যে আর ইচ 4/5 ফুল অফ ওয়াটার, প্রত্যেকটা পাত্রই 4/5 পানি দ্বারা পূর্ণ করা আছে। ইফ 4 লিটার্স, এখানে এই অংশটা ভুল আছে, হ্যাঁ, এটা আমি মুছে দিচ্ছি। If 4 liters of water from container X is added to container Y, the ratio of water in two containers becomes 2:3. বলতেছে যে আপনি যদি এক্স কন্টেনার থেকে 4 লিটার পানি সরায় নিয়ে ওয়াই কন্টেনারে মানে ফিল করেন, মানে এক্স কন্টেনার থেকে 4 লিটার পানি নিয়ে ওয়াই কন্টেনারে যদি ঢেলে দেন, তাহলে এই দুই কন্টেইনারে পানির যেই রেশিওটা হবে সেটা কত হবে? 2:3 হবে। জিজ্ঞাসা করছে যে হোয়াট ইজ দ্য ক্যাপাসিটি অফ কন্টেইনার এক্স। তাহলে এক্স কন্টেইনারের ক্যাপাসিটি কত? বুঝেন বিষয়টা ভালো করে। এক্স কন্টেইনারের ক্যাপাসিটিও হচ্ছে এ, ওয়াই কন্টেইনারের ক্যাপাসিটিও হচ্ছে এ। তো বলতেছে যে দুইটা কন্টেইনারের 4/5 পূর্ণ করা আছে পানি দ্বারা, এটাও আমার কোনো দেখার বিষয় না। এখন বলতেছে যে ভাই আপনি এই যে এক্স কন্টেইনার থেকে 4 লিটার পানি সরায় ফেলবেন। তাহলে এক্স কন্টেইনার থেকে 4 লিটার পানি সরায় ফেলবো মানে হচ্ছে 4 বিয়োগ করব। এই 4 লিটার পানি কি করব, কোথায় এসে অ্যাড করব? বলতেছে যে ওয়াই কন্টেইনারে অ্যাড করে দিবেন। মানে এক্স থেকে যেই সার সরায় দিচ্ছি ওই সার আমি ওয়াই কন্টেইনারে ঢেলে দিব। ঢেলে দেওয়ার ফলে পানির অনুপাত কত হবে? এক্স এবং ওয়াই কন্টেইনারে এই যে বলে দিচ্ছে যে 2/3 হয়ে যাবে। এখন আপনি ক্যালকুলেশন করেন, 3a মাইনাস 12 ইজ ইকুয়াল টু 2a প্লাস 8। 3a থেকে 2a বাদ দিলে a পাওয়া যাবে, 12 আর 8 যোগ করলে 20 পাওয়া যাবে। তো প্রশ্নে জিজ্ঞাসা করছে যে কন্টেইনার এক্স এর ধারণ ক্ষমতা কত। আপনি ধরে নিয়েছেন যে কন্টেইনার এক্স এর ধারণ ক্ষমতা হচ্ছে এ, এর মান কত বেড়েছে? 20 বেড়েছে। তাহলে সঠিক উত্তর কত হবে? এই যে অপশন বি 20, যে এক্স কন্টেইনারের ধারণ ক্ষমতা হচ্ছে 20। পরেরটাতে চলে যান, 17 নম্বর।
দেখেন 17তে কি বলতেছে যে আরিফ কন্ট্রিবিউটেড 2/3 অফ হিজ স্যালারি টু এ চ্যারিটি। বলতেছে যে আরিফ যা বেতন পায় তার 2/3 সে চ্যারিটিতে দান করে। হুইচ ইজ হাফ দ্য স্যালারি অফ বাবু। মানে আরিফ যেই টাকাটা দান করবে সেটা হচ্ছে বাবুর স্যালারির অর্ধেকের সমান। বাবু কন্ট্রিবিউটেড 3/4 অফ হিজ স্যালারি টু দ্য সেম চ্যারিটি। বাবু তার স্যালারির 3/4 মানে কোন একটা এতিমখানায় দান করবে। হুইচ ইজ টোয়াইস দ্য স্যালারি অফ মালেক। মানে বাবু যে অংশটা দান করে সেটা মালেকের বেতনের দ্বিগুণ। মালেক কন্ট্রিবিউটেড 1/4 অফ হিজ স্যালারি টু দ্য চ্যারিটি। মালেক তার বেতনের 1/4 চ্যারিটিতে দেয়। ইফ বাবুর স্যালারি ইজ টাকা 20,000, বাবুর বেতন যদি 20,000 টাকা হয়, হোয়াট ওয়াজ দ্য টোটাল কন্ট্রিবিউশন টু দ্য চ্যারিটি। তাহলে ওই চ্যারিটিতে তাদের মোট কন্ট্রিবিউশনটা কত এটা বের করতে হবে। কথা বুঝছেন? আমরা হিসাব করব যে তারা কে কত টাকা চ্যারিটিতে দান করবে। তাহলে বাবুর বেতন কত? 20,000 টাকা। বাবুর বেতন যদি 20,000 টাকা হয়, বাবু চ্যারিটিতে দেয় কত? তার বেতনের 3/4। তাহলে বাবুর বেতন 20,000, 20,000-এর 3/4 কত? আপনি বলবেন যে 4×5 20, 3×5 15, 15,000 টাকা বাবু দান করবে। এরপরে আসেন, আরিফ কন্ট্রিবিউটেড 2/3 অফ হিজ স্যালারি টু চ্যারিটি হুইচ ইজ হাফ দ্য স্যালারি অফ বাবু। তাহলে আরিফ কত টাকা দান করবে? বলতেছে যে আরিফ দান করবে 2/3 তার স্যালারির, যেটা বাবুর স্যালারির অর্ধেকের সমান। অর্থাৎ বাবুর স্যালারি যত, তার অর্ধেক টাকা আরিফ দান করে। তো বাবুর স্যালারি হচ্ছে 20,000 টাকা। বাবুর স্যালারি হচ্ছে 20,000 টাকা। তাহলে আরিফ দান করবে কত? বাবুর স্যালারির অর্ধেক। তো বাবু যদি 20,000 টাকা পায়, তাহলে 20,000-এর অর্ধেক কত? 10,000 টাকা। এটা আরিফের দানের পরিমাণ। তাহলে বাবু করছে 15,000, আরিফ করছে 10,000। এরপর আসেন মালেক। মালেক কত টাকা দান করছে? বলতেছে যে মালেক কন্ট্রিবিউটেড 1/4 অফ হিজ স্যালারি টু দ্য চ্যারিটি। মালেক তার বেতনের 1/4 দান করবে। সো মালেক কত টাকা বেতন পায় সে কথা বলছে যে এই যে বাবু যে 3/4 দান করতেছে, হুইচ ইজ টোয়াইস দ্য স্যালারি অফ মালেক, যেটা মালেকের স্যালারির দ্বিগুণ। তার মানে মালেকের স্যালারি হচ্ছে মূলত 7,500 টাকা। কারণ বাবু যদি 15,000 টাকা দান করে, যেটা মালেকের স্যালারির দ্বিগুণ, তার মানে কি মালেকের স্যালারি 7,500 টাকা। এই 7,500-র 1/4 সে কি করবে? 7,500-র 1/4 সে দান করে দিবে। তো 7,500-র যদি আমরা 1/4 বের করি, তাহলে আমরা বলতে পারবো কত? 1,875 টাকা। 1,875 টাকা মালিক দান করে। তাহলে তাদের টোটাল কন্ট্রিবিউশন কত হইল? 15, 10-এ 25, 25,000 আর হচ্ছে 1,875। তার মানে 26,875 টাকা তারা তিনজন মিলে দান করে। তার মানে তাদের টোটাল কন্ট্রিবিউশন হচ্ছে 26,875 টাকা। পরেরটাতে চলে যান, 18 নাম্বার। দেখেন 18তে কি বলতেছে যে এ ক্লাব হ্যাজ ইকুয়াল নাম্বার অফ মেল অ্যান্ড ফিমেল। বলতেছে যে একটা ক্লাবে পুরুষ এবং মহিলার সংখ্যা হচ্ছে সমান। অন এ সার্টেন ডে 2/3 অফ দ্য মেম্বার্স ওয়ার অ্যাবসেন্ট। বলতেছে যে কোনো একটা দিনে 2/3 সদস্য অনুপস্থিত ছিল। অফ দ্য মেম্বার্স প্রেজেন্ট 1/3 ওয়াজ মেল। যারা উপস্থিত ছিল তাদের 1/3 হচ্ছে পুরুষ। হোয়াট ইজ দ্য রেশিও অফ মেল অ্যান্ড ফিমেল হু আর নট প্রেজেন্ট অন দ্যাট ডে। বলতেছে যে তাহলে ওই দিন যারা অনুপস্থিত ছিল, এই অনুপস্থিতির সংখ্যার মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাতটা কত, এটা আমাদের বের করতে হবে। দেখেন এখানে আমরা দুইটা ফ্র্যাকশন পাচ্ছি, একটা হচ্ছে 2/3 আর একটা হচ্ছে 1/3। তার মানে
এই যে আমাকে বলতেছে যে ক্লাবে পুরুষ এবং মহিলা এই দুই গ্রুপের সংখ্যা সমান, আমাকে এই দুই গ্রুপের সংখ্যা ধরতে হবে তিনের যে কোনো মাল্টিপল। তিনের যে কোনো মাল্টিপল বলতে এখন আপনি বলতে পারেন যে তিনও তো ধরা যায়, ছয় ধরা যায়, নয় ধরা যায়, 18 ধরা যায়। আপনি যে কোনো সংখ্যায় ধরতে পারেন, কিন্তু আপনাকে সংখ্যাগুলো একটু বুঝে সুঝে ধরতে হবে। সো এখানে যদি আমরা 9 ধরি, যে ভাই পুরুষ মানুষের সংখ্যা হচ্ছে 9 জন, মহিলা মানুষের সংখ্যা হচ্ছে 9 জন, অর্থাৎ ওই ক্লাবের টোটাল সদস্য কত? 9 9 18 জন। তো বলতেছে যাদের মধ্যে অনুপস্থিত কত? 18-র মধ্যে অনুপস্থিত কত? এই যে বলতেছে যে 2/3, তার মানে হচ্ছে 12 জন হচ্ছে অনুপস্থিত। তাহলে উপস্থিত কত আছে? 18 জনের মধ্যে 12 জন অনুপস্থিত থাকলে 6 জন হচ্ছে আমার উপস্থিত। তাহলে এই উপস্থিত যে 6 জন, তাদের মধ্যে পুরুষের সংখ্যা কত? বলেই দিচ্ছে যে 1/3। 1/3 মানে হচ্ছে 2 জন। তাহলে মহিলার সংখ্যা কত হবে? আপনি বলবেন যে 4 জন হচ্ছে মহিলা। ঠিক আছে? তাহলে খেয়াল করে দেখেন, আমাদেরকে বের করতে হবে যে যারা অনুপস্থিত ছিল, যারা অনুপস্থিত ছিল তাদের মধ্যে পুরুষ এবং মহিলার অনুপাত কত সেটা বের করো। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষের সংখ্যা টোটাল 9 জন, উপস্থিত ছিল কত? 2 জন। তার মানে অনুপস্থিত কত? 9 বিয়োগ 2 7। মহিলার সংখ্যা 9 জন, উপস্থিত ছিল কতজন? 4 জন। তার মানে অনুপস্থিত কত? 9 থেকে 4 বিয়োগ করলে 5। তার মানে ওই দিন যারা অনুপস্থিত ছিল তাদের মধ্যে পুরুষ এবং মহিলার সংখ্যার অনুপাত কত? 7:5। এই যে রেশিও আর ফ্র্যাকশনের মধ্যে কোনো পার্থক্য নাই, এখানে যেটা 7:5, এটাকে আমরা চাইলে ভগ্নাংশ আকারেও লিখতে পারি 7/5। ঠিক আছে? অপশন ডি উইল বি দ্য রাইট আনসার। পরেরটাতে চলে যান 19 নাম্বার। 19-এ কি বলা হচ্ছে যে এ সার্টেন টেস্ট কনসিস্ট 8 সেকশনস উইথ 25 কোয়েশ্চেন্স। বলতেছে যে একটা পরীক্ষায় 8টা সেকশন আছে, প্রত্যেকটা সেকশনে 25টা করে প্রশ্ন আছে, নাম্বারড ফ্রম 1 to 25, মানে 1 থেকে 25 পর্যন্ত এরকম 25টা সংখ্যা মানে প্রশ্ন আছে। ইফ এ স্টুডেন্ট আনসার্ড অল অফ দ্য ইভেন নাম্বারড কোয়েশ্চেন্স কারেক্টলি, বলতেছে যে যদি একজন ছাত্র জোর সংখ্যার যে প্রশ্নগুলো আছে তার প্রত্যেকটা সঠিক উত্তর দেবে, অ্যান্ড 3/4 অফ দ্য অড নাম্বারড কোয়েশ্চেন কারেক্টলি, আর বিজোড় সংখ্যার যে প্রশ্নগুলো আছে তার 3/4 সঠিক উত্তর দিতে পারবে, হোয়াট ওয়াজ দ্য টোটাল নাম্বার অফ কোয়েশ্চেন্স হি আনসার্ড কারেক্টলি, তাহলে সে মোট কতগুলো প্রশ্নের উত্তর সঠিকভাবে দিতে পারে। তাহলে খেয়াল করেন ইভেন সংখ্যার প্রশ্ন কতগুলো আছে? 8টা সেকশন, প্রত্যেকটা সেকশনে 25টা করে প্রশ্ন আছে। 25টা প্রশ্নের মধ্যে মূল কথা 1 থেকে 25-এর মধ্যে জোড় সংখ্যা আছে কয়টা? 12টা। তার মানে 8টা সেকশনে প্রত্যেকটা সেকশনে 12টা করে জোড় সংখ্যা প্রশ্ন আছে। তাহলে টোটাল ইভেন সংখ্যক প্রশ্ন কত? 8 × 12 = 96টা। এই 96টা প্রশ্নের প্রত্যেকটা প্রশ্নের উত্তর সে সঠিকভাবে দিতে পারে। এবার আসেন বিজোড় সংখ্যার প্রশ্ন কয়টা আছে? 1 থেকে 25 পর্যন্ত, সরি 1 থেকে 25 পর্যন্ত টোটাল বিজোড় সংখ্যা আছে কয়টা? 13টা। প্রত্যেকটা সেকশনে এরকম 13টা করে বিজোড় সংখ্যক প্রশ্ন আছে। তাহলে 8টা সেকশনের টোটাল বিজোড় প্রশ্ন আছে কয়টা? 8 13 104টা। এই 104টা বিজোড় সংখ্যার প্রশ্নে আপনি সঠিক উত্তর দিতে পারেন কয়টা? 3/4 প্রশ্নের। তাহলে 104-এর 3/4 কত? 4 26-এ 104, 3 26-এ 78। তাহলে টোটাল সঠিক উত্তর দিতে পারলেন কত? জোড় সংখ্যক সংখ্যার যে প্রশ্নগুলো সেখানে 96টা প্রশ্ন ছিল, 96টারই সঠিক উত্তর দিচ্ছেন। আর বিজোড় সংখ্যক প্রশ্ন ছিল 104টা, যার ভিতরে সঠিক উত্তর দিয়েছেন কয়টা? 78টা। তাহলে টোটাল সঠিক উত্তর দিলেন কয়টা? 8 6 14, 4 হাত থেকে 1 8, 8 9 17, 174। এই যে 174টা প্রশ্নের উত্তর আপনি সঠিকভাবে দিতে পারেন।
পরেরটাতে চলে যান 20 নম্বর। বিশে কি বলা হচ্ছে যে অ্যাট আ সার্টেন ক্লাব দ্য নাম্বার অফ মেল মেম্বার্স ইজ টুয়াইস দ্যাট অফ ফিমেল মেম্বার্স। বলতেছে যে একটা ক্লাবে পুরুষ মানুষের সংখ্যা হচ্ছে মহিলাদের সংখ্যার দ্বিগুণ। ইফ 1/4 of male members are engineers and 1/5 of the female members are engineers, বলতেছে যে পুরুষদের 1/4 ইঞ্জিনিয়ার হবে আর মহিলাদের 1/5 ইঞ্জিনিয়ার হবে। হোয়াট ফ্র্যাকশন অফ দ্য মেম্বার্স আর নন ইঞ্জিনিয়ার্স, তাহলে মোট সদস্যদের কত অংশ নন ইঞ্জিনিয়ার অর্থাৎ ইঞ্জিনিয়ার নয়, মোট সদস্যদের কত অংশ ইঞ্জিনিয়ার নয়। তাহলে আপনি এইভাবে যদি ধরে নেন যে ভাই এখানে আমরা যদি ধরি যে পুরুষদের সংখ্যা কত, এই যে 1/4 4 আর 1/5 5, 4 আর 5 লসাগু আপনি এখানে 20 ধরে নিলেন, তাহলে মহিলার সংখ্যা কত হবে? 10 ধরতে হবে। 10 ধরতে হবে, কারণ প্রশ্নে বলেই দিছে যে পুরুষের সংখ্যা হবে মহিলাদের সংখ্যার দ্বিগুণ। তাহলে পুরুষের সংখ্যা যদি আমি 20 ধরি, তাহলে মহিলার সংখ্যা 10 ধরতে হবে। আপনি যদি চিন্তা করেন যে লসাগু করবো না, আপনি যে কোনো সংখ্যা ধরে নিতে পারেন। যে কোনো সংখ্যা কত, 100 200 তো ধরবেন, এর চেয়ে বেশি তো কোনো কিছু ধরতে পারবেন না। আপনি সর্বোচ্চ এটা বলতে পারেন যে ভাই মহিলার সংখ্যা যদি এখানে 100 জন হয়, তাহলে পুরুষের সংখ্যা কত ধরতে হবে? দ্বিগুণ ধরতে হবে, অর্থাৎ 200 ধরতে হবে। ঠিক আছে, এগুলো নিজে বুদ্ধি করে ধরে নিতে হয়। এখন বলতেছে যে পুরুষ যারা ছিল তার 1/4 কি হবে? ইঞ্জিনিয়ার। তাহলে 1/4 যদি ইঞ্জিনিয়ার হয়, তার মানে 50 জন যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে নন ইঞ্জিনিয়ার কত? 150 জন। এখন মহিলাদের মধ্যে মহিলা হচ্ছে 100 জন, যার 1/5 হচ্ছে ইঞ্জিনিয়ার। তার মানে হচ্ছে 20 জন যদি ইঞ্জিনিয়ার হয়, তাহলে 80 জন নন ইঞ্জিনিয়ার। তাহলে টোটাল সদস্য কত? 200 আর 100 300 জন। এই 300 জনের মধ্যে নন ইঞ্জিনিয়ার কত? এই যে পুরুষ নন ইঞ্জিনিয়ার 150, মহিলা নন ইঞ্জিনিয়ার হচ্ছে 80। 150 আর 80 কত? 230। তাহলে টোটাল সদস্যদের মধ্য থেকে কত অংশ নন ইঞ্জিনিয়ার হলো? এই যে 0 আর 0 কেটে দিলে এই যে 23/30 অংশ হচ্ছে নন ইঞ্জিনিয়ার। 23/30। দেখেন আমাদের মোটামুটি 29টা ক্লাস শেষ, তাই না? 29টা ক্লাস শেষ অলরেডি। আমরা এখন আমাদের বড় যে অধ্যায়টা আছে নাম্বার সিস্টেম, এই অধ্যায়টা আমরা নেক্সট ক্লাস থেকে পড়া শুরু করব। অর্থাৎ বৃহস্পতিবার আমাদের নেক্সট ক্লাস, নাম্বার সিস্টেম পড়া শুরু করব। নাম্বার সিস্টেমে 3টা বা 4টা ক্লাস মোটামুটি দিব, 3টা বা 4টা। আর এদিকে ইনইকুয়ালিটি থাকবে, এক্সপোনেন্ট, স্কোয়ার, কিউব রুট, সিকোয়েন্স, আর জ্যামিতি পার্টটা থাকবে। আমরা জ্যামিতি পার্ট শুরু করার আগে ওই যে 5টা ক্লাস নিতে চাইছি, ওইটা আগে নিয়ে ফেলবো, তারপরে জ্যামিতি পার্টটা শুরু করবো। হ্যাঁ, তো ঠিক আছে, দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ক্লাসে। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।